ঘরের মধ্যভাগে গোলাপের পাখুড়িতে সুন্দর করে সাজানো বিছানার দিকে তাকিয়ে বিনয় বলে, আজকে আবার নতুন করে ফুলশয্যার পালঙ্ক সাজানো দেখে সত্যি মনটা খুশিতে নেচে উঠল। সেদিনের ঘটনা মনে পড়লে কথাটা মাঝখানে থামাতেই মধুছন্দা বলে ওঠে, থামলেন কেন, বলুন না। সেদিন আপনার প্রতি আমি যে প্রকার ব্যবহার করেছিলাম তাতে যে কোনো পুরুষের আত্ম অভিমানে লাগাটা স্বাভাবিক। সেদিন আমি ভুল ছিলাম, এটা আমি স্বীকার করছি। সেই ভুল থেকে শিক্ষা নিয়ে পুনরায় ফুলশয্যার বিছানা নিজের হাতে সাজিয়ে রেখেছি কেবলমাত্র আপনাকে সম্পূর্ণ নিজের করে পাওয়ার জন্য। আপনার খুশিগুলো পুনরায় সাজানোর প্রত্যয় করেছি। সেদিন যেটা আমার মন সায় দেয়নি সেটা আজকে হয়েছে। আপনাকে কষ্ট দেওয়ার জন্য আমিও আজ ততটাই দুঃখিত। মধুচন্দার কাজল টানা চোখের দিকে তাকিয়ে পাশে এসে তার ঠোঁটে আঙুলের স্পর্শ করে বিনয় বলে ওঠে, পুরনো কথা তুললে মন ব্যথিত হয়। সেই সমস্ত কথা তুলে পরিবেশটাকে নষ্ট করে দেওয়া উচিত নয়। আপনি যা করেছেন এতদিন একটা ভুলবশত আবেগে বশীভূত হয়ে, তাই যখন নিজের ভুল বুঝতে পেরে বাস্তবে ফিরে এসেছেন তখন এমন মুহূর্তকে সাদর আমন্ত্রণ করে নেওয়াই বুদ্ধিমানের কাজ। কথাটা বলতে বলতে মধুচন্দাকে নিজের বাহুপাশে আবদ্ধ করে কাছে টেনে নিয়ে আবেগঘন কণ্ঠে পুনরায় বলে ওঠে, আপনার মতো সুন্দরী স্ত্রী আশেপাশে থেকেও পাশে ঘেঁষতে সাহস হয়নি কেবল আপনার দুটো চোখে আমার প্রতি তাচ্ছিল্য ভাবের কারণে। আপনার চোখের ভাষা সবসময় বুঝিয়ে দিত যে আপনি আমায় পছন্দ করেন না কোনো রকম ভাবেই। তাহলে কিভাবে আমি আপনার পাশে আসতাম? মধুচন্দার দেহে যে যৌবন এসেছে, অঙ্গে অঙ্গে লিখন পাঠিয়েছে মদন দেবতা। সে নিজেও জানে সে যথার্থই সুন্দরী এবং যৌবনবতী। অসংকৃত বেশবাস তাকে যেন আরও মোহময়ী করে তুলেছিল সেই মুহূর্তে। চাচরের মতো কেশদাম ভুজঙ্গের মতো বেনিবদ্ধ যেন ছোবল মারতে উদ্যত। আয়ত দুচোখের বিলোল কটাক্ষে যেন কাম দেবতার পঞ্চস্বর। ঘনকৃষ্ণ দুই ভুরু যেন স্বরক্ষেপণের যোগ্য ধনুক। শুভ্র গ্রীবার মসৃণতা যেন শঙ্খকেও হার মানায়। দুই ঘন সন্নিবিষ্ট পেলব পয়োধর যেন কঠোর পুরুষ হস্তের পীড়ন পাবার জন্য উন্মুখ। নাভিদেশ, কোষ্ঠীদেশ, জঙ্ঘা, উরু সর্বত্রই যেন কোনো অজানার হাতছানি। বিনয়ের নিকটে নিজেকে সম্পূর্ণ সমর্পণ করে বলে, এখন সেই বন্ধন থেকে মুক্ত আপনি। এই শরীরের সাথে মনের উপরে আপনার সম্পূর্ণ অধিকার আছে। যেমনভাবে নিজের স্ত্রীকে উপভোগ করতে ইচ্ছা হয় তেমন করেই পাবেন। আপনার প্রতিটি ইচ্ছাতে আমার সম্পূর্ণ সহযোগিতা পাবেন, যাতে আপনার এতদিনের অশান্ত হৃদয় সম্পূর্ণ শান্ত করে দেওয়ার অঙ্গীকারবদ্ধ হয়েছি এমন মুহূর্ত থেকে। ততক্ষণে মধুচন্দার মুখের কথা স্তব্ধ হয়ে যায় বিনয়ের উষ্ণ ঠোঁটের স্পর্শে। মুহূর্তের ভেতরেই এক অনাবিল আনন্দের সুখের চাবিকাঠি যেন পেয়ে যায় উন্মুক্ত যৌবনা নারী শরীর। দুজনের উষ্ণ ঠোঁটের স্পর্শে সমস্ত শরীরে বিদ্যুতের তরঙ্গে তরঙ্গিত হয়ে উঠতেই বুঝতে পারে নারী শরীর এই সময়ের জন্য অধীর প্রতীক্ষায় ছিল এতদিন। এমন সুখের অনুভূতি থেকে সে নিজেকে সরিয়ে রেখেছিল দীর্ঘদিন। আর সেই চাবিকাঠি যে তার কাছেই ছিল, সেই মুহূর্তে নিজেকে হারিয়ে ফেলতে চায় শক্ত সমর্থ পুরুষের বাহুর বন্ধনে, যেখানে পৃথিবীর সমস্ত সুখের অনুভূতি প্রাপ্তের ঠিকানা। কতক্ষণ সে আবেগঘন মুহূর্তে থেকে দুজনে পরস্পরের সান্নিধ্যে ভুলে গেছিল সময়ের গতির সাথে। হঠাৎ দরজায় টোকা পড়তে নিজেকে সামলে নিয়ে বিনয়ের বাহু বন্ধন থেকে মুক্ত হয়ে বলে ওঠে, রাতের খাবারের আয়োজন সম্পন্ন হয়েছে, তাই এই আওয়াজ। চলুন আগে ভোজনের স্থানে। সেখান থেকে এসে পরবর্তী অধ্যায়গুলো সযত্নে নিজের কলমে লিখে দেবেন আপনার প্রিয়তমার শরীরে। আজ বিনয় অতিরঞ্জিত হয়েছিল মধুচন্দার সম্পূর্ণ সমর্পণে, তাই বহু কষ্টে সুন্দরী নমনীয় শরীরের থেকে মুক্ত হয়েও এক হাতে কোমর বেঁধে সম্মতি জানায়। ডাইনিং রুমে এসে টেবিলে বসতেই আরেকবার অবাক হওয়ার পালা ছিল বিনয়ের। দুজনের জন্য নানা রকম পদ সাজানো হয়েছিল অর্ধেক টেবিল জুড়ে। সেই সব দেখে বলে ওঠে, আজ এতগুলো পদ রান্না। বিনয়ের মুখের কথা মাঝখানে আটকে দিয়ে স্মিত হেসে মধুচন্দা বলে, আজকের দিনটা কি সেটা তো আপনার খেয়াল আছে, তাই দুপুরের পরে বেশিরভাগ পদ নিজে উপস্থিত থেকে তৈরি করিয়েছিলাম কেবলমাত্র আপনার জন্য। আমনের সামনে দুজনে বসতেই করুণা পরিবেশন করতে শুরু করে। প্রতিটি পদ মুখে তুলতে তুলতে বিনয় বলে, সত্যি আপনার পছন্দের প্রশংসা করতে হয়। বহুদিন পরে রাতে এমন সুস্বাদু ভোজন পেলাম মহলে।
এটার জন্য সমস্ত কৃতিত্ব আপনার, এটুকু আমার বুঝতে বাকি নেই। ধীরে ধীরে খাবার মুখে তুলতে তুলতে মধুছন্দা বলে, আমার কোনো কৃতিত্ব নেই, যা কিছু ব্যবস্থা হয়েছে সব কিছু আপনাকে ঘিরেই। তাই অযথা প্রশংসা না করে ভোজনে মন দিন। ভোজনের পরে দুজনে নিজেদের কক্ষে প্রবেশ করার পূর্বে মধুছন্দা করুণাকে আড়ালে ডেকে আদেশ দেয়, কাল সকাল পর্যন্ত দোতলায় যেন কোনো কর্মচারীর উপস্থিতি না হয়। সেটার দায়িত্ব তোমার উপরেই থাকবে, অন্যথা তোমার চাকরিটা চলে যেতেও পারে। তাই প্রখর দৃষ্টি রাখতে হবে প্রভাত হওয়া পর্যন্ত। সভয়ে মাথা নাড়িয়ে সম্মতি দেয় করুণা। ততক্ষণে বিনয় পৌঁছে গেছে ফুলশয্যার কক্ষে। ক্ষণিক পরে মধুছন্দা প্রবেশ করে দরজা বন্ধ করে বিনয়ের সান্নিধ্যে আসতেই কিছু বোঝার আগেই সুন্দরী বধূকে দু হাতে তুলে বিছানার দিকে অগ্রসর হতেই লজ্জায় রাঙা হয়ে ওঠে মধুছন্দা। মনে মনে প্রত্যাশা করে রতিক্রিয়ার পূর্বে নিশ্চয়ই পূর্বরাগের অনুভূতিতে তাকে রোমাঞ্চিত করে তুলবে নিশ্চয়ই। তাই বিনয়ের বুকের মাঝে মুখ লুকিয়ে মৃদুস্বরে বলে ওঠে, একটা কথা বলবো? সুন্দরী বধূ ঠোঁটে একটি উষ্ণ চুম্বন দিয়ে বলে, একটা কেন, যতগুলি প্রশ্ন মনের ভিতরে আছে প্রকাশ করতে পারো। এই মুহূর্তটাকে প্রেমের সাথে ভালোবাসায় রঙিন হওয়ার ইচ্ছা ছাড়া আর কিছুই ভাবতে পারছি না। তেমনি স্বামীর বুকের মাঝে মুখ লুকিয়ে ফিসফিস করে বলে, পূর্বরাগের সম্বন্ধে আপনার কতটা অভিজ্ঞতা সেটা আপনার মুখ থেকে শুনতে ইচ্ছা মন চাইছে। যদিও আমি গ্রন্থে পূর্বরাগ এবং রতিক্রিয়া সম্বন্ধে সমস্ত কিছুই পূর্ব থেকে জেনে রেখেছি, তবে সবটাই গ্রন্থের মাধ্যমে। আজ স্বয়ং আপনার থেকে সে প্রক্রিয়ার সম্পূর্ণ অনুভূতি পেতে তনমন ব্যাকুল হয়ে উঠেছে এবং আপনার মুখ থেকে পূর্বরাগের বয়ান শুনতে চাই। পারবেন না আমার ইচ্ছাকে সম্পূর্ণ করতে? পুনরায় সুন্দরী বধূর উষ্ণ ঠোঁটের স্পর্শ দিয়ে বলতে শুরু করে বিনয়, পৌরাণিক তাৎপর্য যদি ধরা হয় তাহলে পূর্বরাগ হলো প্রেম নিবেদন বা মিলনের প্রথম পর্যায়ে, যেখানে যৌবনে উন্মুক্ত নরনারী একে অপরের থেকে বিচ্ছিন্ন থাকা সত্ত্বেও গভীর ভালোবাসা অনুভব করেন এবং মিলনের জন্য ব্যাকুল হয়ে ওঠেন। এই পর্যায়ে যৌবনাবতী নারীর মনে উদ্বেগ, অধীরতা ও অন্যান্য অনুভূতির জন্ম হয় এবং নরনারীর মধ্যে স্মৃতিকাতরতা ও আবেগপূর্ণ সম্পর্কের সূচনা হয়। নরনারীর প্রথম পর্যায় এবং তাদের ব্যক্তিগত অনুভূতিকে কেন্দ্র করে পূর্বরাগ সম্পর্কিত, যেখানে রূপের সাথে যৌবনের আকর্ষণ ও মাধুর্য একে অপরের পরিপূরক হয়ে ওঠে। প্রতিদিনের অভ্যেস অনুযায়ী একটু দেরিতে হলেও ঘুম ভেঙে যায় মধুছন্দার। স্বামীর আলিঙ্গন থেকে মুক্ত হয়ে দাঁড়াতে বুঝতে পারে আজ সে কুমারী থেকে সম্পূর্ণ নারীত্বে পরিণত হয়েছে। বিছানায় ঘুমন্ত অবস্থায় থাকা স্বামীর কপালে সুদীর্ঘ একটি চুম্বন দিয়ে উঠে যেতেই সামনে বিরাট বড় আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে থমকে যেতে বাধ্য হয়। নিজের উন্মুক্ত প্রতিবিম্বর দিকে তাকিয়ে লজ্জায় রাঙা হয়ে উঠে ভাবে গত রাতের ঘটে যাওয়া দৃশ্যগুলো। তার জীবনের পরম অনুভূতি ছিল গত রাতের স্বামীর সাথে যৌন লীলায় মত্ত হয়ে। সারা শরীরে এই স্বাদ এখনও লেগে আছে তার। এমন ভাবতে ভাবতে টয়লেটে প্রবেশ করে। সারা রাতের উন্মুক্ত যৌনলীলায় লিপ্ত হয়ে থাকা শরীরে শীতল জলের ফোয়ারার বেশ খানিকক্ষণ ধরে স্নানের পরে সম্পূর্ণ শুদ্ধ হয়ে তেমনভাবে বেরিয়ে আসে ঘরের ভিতরে। এসেই শাড়ি পরার সময় বিনয়ের ঘুম ভেঙে যাওয়াতে মধুছন্দার উপরে দৃষ্টি পড়তেই দুহাত বাড়িয়ে আমন্ত্রণ জানায়। সেই উন্মুক্ত আমন্ত্রণকে কৃত্রিম হেসে বাহানা করে বলে ওঠে, সারা রাতেও সন্তুষ্টি হয়নি আপনার? প্রভাত হয়ে গেছে যে এই মুহূর্তে আপনার আমন্ত্রণে সাড়া দেওয়ার মতো পরিস্থিতিতে আমি নেই। এর জন্য আপনাকে আবার রাতের জন্য অপেক্ষা করতে হবে। কথাটা বলে মুচকি হেসে নগ্ন স্বামীর শরীরের দিকে তাকিয়ে পুনরায় বলে ওঠে, এবার উঠে পড়ুন, স্নানে গিয়ে শুদ্ধ হয়ে আসলে চায়ের ব্যবস্থা। মধুছন্দার কোনো বাহানাতে ভ্রুক্ষেপ না করেই এক লাফে বিছানা ছেড়ে দুহাতে সদ্য স্নানরতা স্ত্রীকে তুলে নিয়ে বিছানার দিকে যেতে যেতে বিনয় বলে, দীর্ঘদিন অপেক্ষা করিয়েছেন আপনি। এই মুহূর্তে আপনার স্নানের শীতল শরীরটা আমাকে তীব্র আকর্ষণ করছে। তাই উপায় নেই, এই মুহূর্তে আপনাকে সম্পূর্ণভাবে আরেকবার পেতে চাই। স্বামীর উন্মুক্ত আমন্ত্রণে বাধা দেওয়ার ইচ্ছা না থাকলেও বুকের মধ্যে মুখ লুকিয়ে বলে ওঠে, স্নানের পরে আবার? অত্যন্ত অশোভনীয়। কিন্তু কে কার কথা শোনে? যৌবনের উদ্দীপনায় অনিচ্ছা সত্ত্বেও নিজেকে অর্পণ করতে বাধ্য হয়। কিছুটা বেলা হয়ে গেলেও নিজেকে সম্পূর্ণ পরিশ্রুত করে নতুন বস্ত্রের সাথে সিঁথিতে চওড়া করে সিঁদুর দিয়ে দরজা খুলে আওয়াজ দেয়, করুণা সকালের চায়ের সরঞ্জাম নিয়ে চলে এসো এ ঘরে। করুণা তৈরি ছিল। বৌরানী আওয়াজের সাথে সাথে তাকে চায়ের ট্রে নিয়ে আসতে দেখেই তার হাত থেকে ট্রে নিয়ে আদেশ দেয়, আজ দাদাবাবুর ছুটি, তাই সকালের জলখাবারে একটু অন্যরকম কিছু বানাতে চেষ্টা করো। আমি চায়ের পরে পুজো ঘরে গিয়ে পৌঁছাচ্ছি।
ট্রে নিয়ে ঘরে এসে দেখে বিনয় সোফায় বসে তার দিকেই তাকিয়ে। পাশে গিয়ে চায়ের ট্রে রাখতেই বলে, তুমি কাজের মেয়েকে বললে আজ আমার ছুটি, তুমি কি করে জানলে আজ ছুটি বলে? বিনয়ের হাতে চায়ের কাপ দিতে দিতে বলে, আজকে কি বার মশাই একটু বলবেন? না কাল রাতের আনন্দে সবকিছু ভুলে বসে আছেন? নিজের গ্লাসের উষ্ণ দুধের চুমুক দিয়ে চোখে কৃত্রিম কটাক্ষ করে পুনরায় বলে, মনে পড়ছে মশাই আজকে কি বার? ততক্ষণে চায়ের কাপে চুমুক দিয়ে বলে বিনয়, ও আমিও যেমন, আজকে তো রবিবার, ইস একদমই মনে ছিল না। ভালোই হলো, তোমার সাথে সারাটা দিন কাটাতে পারবো আজকে। ততক্ষণে মধুচন্দ্রা বলে ওঠে, এখন থেকে সারাদিনের প্ল্যান করে বসে থাকবেন না যেন। আমাকে চায়ের পরে ঠাকুর ঘরে পৌঁছতে হবে, পুজোর জন্য ঠাকুর মশাই হয়তো এসে গেছে ইতিমধ্যে। আপনি পারলে ঠাকুর ঘরে আসতে পারেন। আজ ইচ্ছা করেই পায়ে একজোড়া নুপুর পড়েছিল মধুচন্দ্রা। এতদিন ইচ্ছা হয়নি, কিন্তু কালকে রাতের পরে সব ইচ্ছাগুলো একসাথে জোর হয়ে গেছিল তার মন ও মস্তিষ্কে। চায়ের পরে সিঁড়ি দিয়ে নামতে নামতে পায়ের নুপুরের রুনুঝুনু আওয়াজে মহলটা যেন জানান দেয় মহলের বধূর আগমনের সংকেত। ধীর পায়ে এসে পৌঁছায় ঠাকুর ঘরে। এসেই দেখে ঠাকুরমশাই পুজো শুরু করে দিয়েছেন। অপেক্ষা না করে ঠাকুরমশাইয়ের পাশে বসে পুজোর কাজে ব্যস্ত হয়ে পড়ে। যথারীতি পুজোর পরে আরতির সময় প্রতিদিনের মতো ভজন শুরু করতেই বাড়ির প্রতিটি সদস্য এসে বসতে থাকার সময় বিনয় নিস্তব্ধে এসে ঠিক মধুচন্দ্রার পাশে দাঁড়িয়ে দুহাত জড়ো করে আরতির তালে তালে ভজন গাওয়ার চেষ্টা করে যায়। এত বছরে এই প্রথমবার বিনয় ঠাকুর ঘরে এসে মধুচন্দ্রার পাশে দাঁড়িয়ে থেকে পুজোতে অংশগ্রহণ করতে দেখে মহলের প্রতিটি কর্মচারী অবাক হয়ে যায়। তারা নিজেদের মধ্যে ফিসফিস করে আলোচনা ব্যস্ত হয়ে ওঠে। পুজোর পরে আজ প্রথমবার আরতির শিখা হাতে নিয়ে সকলকে দেখিয়ে এনে রাখার সময় মধুচন্দ্রার সাথে চোখে চোখের মিলন হতেই স্মিত হেসে ওঠে সে নজর, বুঝে যায় বিনয়। মধুচন্দ্রা চোখের ভাষায় ছিল সন্তুষ্টি, তার প্রতি কৃতজ্ঞতাবোধ। সেটা বুঝতে পেরে অত্যন্ত প্রসন্ন চিত্তে প্রসাদের থালা তুলতে গিয়ে মধুচন্দ্রার সাথে মৃদু ধাক্কা হয়ে যেতেই হেসে উঠে বলে, আজ আমাকে প্রসাদ বিতরণ করার সুযোগ দিলে ভালো লাগবে। আজ স্বামীকে প্রসন্ন দেখে স্মিত হেসে মধুচন্দ্রা বলে ওঠে, আপনার যেটা ইচ্ছা হয় সেটাই করতে পারেন। পুজোর পরে প্রসাদ নিয়ে শ্বশুরমশাইয়ের নিকটে যাওয়ার জন্য যেতেই পাশে পায় বিনয়কে। দুজনে পাশাপাশি শ্বশুরমশাইয়ের ঘরে পৌঁছতেই ওনার চোখ দুটি সজল হয়ে ওঠে। ততক্ষণে মধুচন্দ্রা প্রসাদ দিতে দিতে বলে, আজ আপনি কেমন বোধ করছেন? মধুচন্দ্রার কথার বৃদ্ধ সজল নয়নে বলেন, আজ দীর্ঘ অনেকগুলো বছর পরে তোমাদের দুজনকে একসাথে দেখে এত ভালো লাগছে যে ভাষায় প্রকাশ করতে পারছি না। বহুদিন পরে তোমাদের দুজনকে দেখে মনে শান্তি পাচ্ছি। এমনভাবেই থাকলে সংসারে শান্তি আসবে মা। বাবার কাছে বসে বিনয় ঔষধপত্রের বিষয়গুলো দেখতে থাকার সময় বলে, এর মধ্যে একবার ডাক্তারকে আসতে বলতে হবে। আমি চেষ্টা করেছি, যদি আজকে এসে একবার চেক আপ করে যায়। তুমি বেশি চিন্তা করবে না, তাহলে শরীর ঠিক থাকবে। ততক্ষণে বৃদ্ধ বৌমাকেও পাশে বসতে বলাতে মধুচন্দ্রা বৃদ্ধার অপর পাশে বসতেই বৃদ্ধ দুপাশে দুজনকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠে বলেন, তোমাদের দুজনের কাছে আমার একটা অনুরোধ, যে আমার চোখ বোঝার আগে একটি সন্তানের ছায়া যেন দেখতে পাই, এইটুকু অনুরোধ রেখো তোমরা। ততক্ষণে মধুচন্দ্রা বৃদ্ধের দু চোখের জল মুছিয়ে দিতে দিতে বলে, মন খারাপ করবেন না বাবা, আপনার ইচ্ছা পূর্ণ অবশ্যই হবে। তাছাড়া আপনি আরও অনেক বছর বাঁচবেন। আপনার নাতি নাতনিদের সাথে খেলাধুলা করতে হবে তো আপনাকে। এখন থেকেই না থাকার চিন্তাটা কেন করছেন? এমন চিন্তা করবেন না বাবা। বিনয়ও এক পাশ থেকে বাবাকে জড়িয়ে ধরে বলে, তোমার মনের ইচ্ছাগুলো আমরা বুঝি বাবা। তোমার বৌমা এত ভালো যে ভাষায় বর্ণনা করা অসম্ভব। অবশ্যই তোমার ইচ্ছা পূর্ণ করার জন্য চেষ্টা করব আমরা। সেদিন সারাদিন ছায়ার মতো মধুচন্দ্রার পাশে থেকে গেছিল বিনয়। চম্পা মাসিকে রান্নার বিষয়গুলো বুঝিয়ে দিয়ে উপরে আসতে বিনয় বলে, তোমাকে একটা জিনিস দেখাবো, এসো আমার সাথে। মধুচন্দ্রা কিছুটা আশ্চর্য হয়ে বলে, এখনো কিছু জিনিস দেখা বাকি আছে নাকি? চলুন, কি দেখাবেন? দুজনেই বিনয়ের ঘরে এসে বসতেই পাশের আলমারি থেকে কিছু ফাইলপত্র এনে সামনে রাখে এবং সেখান থেকে বেশ কিছু দলিল বের করে মধুচন্দ্রাকে বোঝাতে থাকে তাদের বিষয় আশয় সম্পত্তির সম্বন্ধে। প্রায় ঘণ্টাখানেক ধরে সবকিছু বুঝে নেওয়ার পরে মধুচন্দ্রার আশ্চর্যের ঠিকানা থাকে না। এতদিন বাইরে থেকে তার শ্বশুরের মহলটাকে দেখে এসেছিল, কিন্তু তাদের বিষয় সম্পত্তি এবং নগদ ধনুরাশি যা ব্যাংকে রাখা আছে এবং পূর্বপুরুষের অলংকার সামগ্রীর হিসাবে বুঝতে পারে। এতদিন তার মনের ভেতরে যে ধূমিল স্বপ্নগুলো সাজিয়ে রেখেছিল, তার থেকেও বেশি ছিল তার স্বামীর সম্পত্তি।
যা কি তার জীবন কেন, তার পরবর্তী আরও দুটো প্রজন্ম দুহাতে খরচ করে গেলেও এই সম্পত্তির কিছুটা অংশ সমাপ্ত হতে পারে। সমস্ত কিছু বুঝে নেওয়ার পরে আপ্লুত কণ্ঠে বলে, আপনি আছেন তো? আমার এগুলো বুঝে নেওয়ার কোনো প্রয়োজন আছে কি? এখন থেকে আপনার ভালোবাসা, আপনার সান্নিধ্য প্রয়োজন আমার। এর থেকে বেশি কিছু আশা করি না। আপনি আমাকে ভালোবেসে স্বীকার করে নিয়েছেন, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। দিন বয়ে যায় সময়ের সাথে সাথে, দুজনের মধ্যেকার সম্পর্কটাকে নিবিড় হয় সেদিনের পর থেকে। বিনয়ের শরীরে যেন যৌবনের অগ্রগতি চোখে পড়ার মতন বেড়ে উঠেছিল। অফিস ছুটির পরে অন্য কোথাও না গিয়ে বাড়িতেই ফিরে আসতো। মধুচন্দার সাথে ছায়ার মতো লেগে থাকাটাই তার কাছে প্রধান কর্তব্য হয়ে দাঁড়িয়েছিল। সময় পেলেই দুজনে যৌনতায় মত্ত হয়ে উঠত। যৌবনের ধর্ম তো তাই, যৌবনটা তো এর জন্যই। সেই যদি সময়কালে না করা যায় তাহলে যৌবনের শেষে সব কিছুই বেঁচে থাকতে পারে না। দুজনে সেটাকে মেনে চলেছিল। দুজনেই যৌবনের ধর্মে আগ্নেয়গিরির সম জ্বলে উঠে লাভাতে পরিণত হয়ে উঠেছিল সময়ের সাথে সাথে। দেখতে দেখতে 3 মাস পরে একদিন দুজনে পূর্বরাগের সময় মধুচন্দার স্বামীর উষ্ণ ঠোঁটে চুম্বন দিয়ে বুকের মাঝে মুখ লুকিয়ে বলে, জানেন, মনে হচ্ছে আমাদের মাঝে আরেকজনের পদধ্বনির আভাস পাচ্ছি। কথাটা বলেই স্বামীকে জড়িয়ে ধরে তার বুকের মাঝে মুখ লুকিয়ে আনন্দে কেঁপে কেঁপে ওঠে। ততক্ষণে বিনয় কিছু না বোঝার ভান করে বলে, আরেকজনের উপস্থিতি বলতে কি বোঝাতে চাইছো? ততক্ষণে স্বামীর একটা হাত নিজের নিরাবরণ পেটের উপরে রেখে বলে, আপনার ভালোবাসার চিহ্ন এখানে অঙ্কুরিত হতে শুরু করেছে। 2 মাসের অধিক হলো রজস্রাব বন্ধ হয়ে গেছে। এর অর্থ আপনি বোঝেন? স্ত্রীর মুখ থেকে কথাগুলো শুনতেই আনন্দে অধীর হয়ে সজোরে জড়িয়ে ধরে ঠোঁটে ঠোঁট মিশিয়ে উষ্ণ চুম্বন দিয়ে বলে, আপনি তো আমায় খুশি করে দিলেন। এমন খুশি ধরে রাখার মতন মনের অবস্থা কি সেটা হয়তো আপনি বুঝবেন না। বাবার ইচ্ছা যেমন পূর্ণ হতে চলেছে তেমনই আমাদের দুজনের সংসারে সন্তানের ছায়া আসতে চলেছে। এটা কি কম বড় কথা? স্বামীর কথার মাঝে মধুচন্দা বলে ওঠে, সব কিছুই আপনার ভালোবাসাতে পাওয়া, তবে এর জন্য একবার ডাক্তারের নির্ণয় নিতে হবে। সেটা বেশি দেরি করলে হবে না। তাছাড়া আর হয়তো অল্প কিছুদিন আমাদের এই মিলন চলতে পারবে, তারপরে কিন্তু দীর্ঘদিনের বিরতি। ততক্ষণে সুন্দরী স্ত্রীর গালে নিজের গাল ছুঁয়ে বলে ওঠে, আমার ভালোবাসার থেকে আপনার এমন উপহারে আমি অত্যন্ত সন্তুষ্ট। 2 দিন পরে নিকটস্থ নার্সিংহোমে দেখানোর পরে যখন সম্পূর্ণ পুষ্টি হয় মধুচন্দা 3 মাসের অন্তঃসত্ত্বা। নার্সিংহোম থেকে ফিরেই শ্বশুরমশাইয়ের কাছে দুজনে পৌঁছে যায়। প্রথমে মধুচন্দা শ্বশুরমশাইয়ের পদধূলি নিতেই বিনয় বলে ওঠে, বাবা, আপনার মনস্কামনা পূর্ণ হতে চলেছে। আপনার বৌমা অন্তঃসত্ত্বা। একটু আগে ডাক্তারের কাছে গিয়ে সেই বিষয় পুষ্টি হয়ে এসেছি। কথাটি শুনে বৃদ্ধ শ্বশুরমশাই দুটি নয়ন সজল হয়ে ওঠে মুহূর্তেই। তিনি বলে ওঠেন, দীর্ঘদিন পরে একটা খুশির খবরের মনটা আনন্দে ভরে উঠল। আশীর্বাদ করি সুস্থ সন্তানের জননী হয়ে এই পরিবারকে রক্ষা করো। আজ মহলে একটি উৎসবের আয়োজন করা হোক। অবিলম্বে সকলকে এই খুশির সংবাদ জানানো প্রয়োজন। মাতৃত্বের সূচনা হতেই মধুচন্দার রূপ যেন দিন দিন ফেটে পড়তে শুরু করেছিল। বিনয়ের সর্বক্ষণ কাজ ছিল মধুচন্দার দিনচর্চাগুলো দেখার। কখন বিশ্রাম নেবে, ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাদ্য তালিকা, সময়ে সময়ে সেগুলো যেন তার নিকটে পৌঁছে যায় সেদিকেও নজর রেখেছিল। এমনভাবে চলতে চলতে 7 মাসের সাধের সময় উপস্থিত হয়। তখন বিনয় বলে, এবার তোমার বাপের বাড়িতে নিমন্ত্রণ জানানো আবশ্যক। কি মনে করো তুমি? ক্ষণিক চিন্তা করে মধুচন্দা বলে, ইচ্ছা তো ছিল না ওদেরকে কিছু জানাই, তবে সময়ের সাথে সাথে যখন সব কিছুই পরিবর্তন হয়েছে তখন মনের ভিতরে অভিমান পুষে রাখার আর প্রয়োজন নেই। আপনি ওদের সূচনা দিতে পারেন। মধুচন্দার কথা শুনে কপালে একটি চুম্বন দিয়ে বলে, যতই হোক ওরা তোমার নিজের মানুষজন। এমন খুশির সংবাদ থেকে তাদের বঞ্চিত করাটা ঠিক হবে না। আমি আজকেই সংবাদ পাঠাচ্ছি, সাধের দিন যেন পুরো পরিবার উপস্থিত থাকে। কয়েকদিন পরে ধুমধাম করে সাধের অনুষ্ঠান পালিত হয়। সেদিন সকাল থেকে বাপের বাড়ির লোকজন এসে গেছিল। বাড়িতে এসেই মা প্রথমে মেয়ের ঘরে পৌঁছে আনন্দে কেঁদে ফেলে বলেন, এতগুলো বছর পরে আমাদের মনে পড়ল তোর। এতদিনে একটা সংবাদও দিতে পারলি না। অবশেষে সব কিছু মেনে নিতেই হলো যখন তোর মা বাবার দোষটাই তার কাছে বড় হয়ে উঠল। মায়ের অভিমান ভরা করা কথাগুলো শুনে মেয়ে নিজেকে ধরে রাখতে না পেরে মাকে জড়িয়ে ধরে বলে ওঠে, কি করতাম তাহলে? সেদিনের আমার অভিমানগুলো কেউ বোঝেনি। আমার মনের আশা, ইচ্ছা, স্বপ্নগুলোকে কেউ বোঝেনি, বিশেষ করে তোমরাই বোঝোনি। তাই অভিমান হওয়াটা স্বাভাবিক। কিন্তু সময়ের সাথে সাথে নিজের ভুলগুলো বুঝতে পেরেছি, তাই সব কিছু মেনে নিতে হয়েছে। সত্যি বলতে কি মা, আজকে আমি অত্যন্ত খুশি। হ্যাঁ, স্বামী আমার থেকে অনেকটাই বয়সে বড়, দেখতেও আমার
আমার পছন্দের নয়, কিন্তু তার স্বভাব, তার গুণ, তার ভালোবাসা সব কিছু ছাপিয়ে গেছে তার সৌন্দর্যের থেকে। তাই মেনে নেওয়া ছাড়া আমার কাছে কোনো উপায় ছিল না। যখন সব কিছু ভুলে তোমাদের জামাইকে মেনে নিয়েছি তখন বুঝতে পেরেছি মানুষের রূপটাই আসল নয়, মানুষের ভিতরকার গুণ, তার স্বভাব, তার কর্তব্যবোধ এগুলো সবার থেকে আলাদা হয়। সুন্দর রূপের অধিকারী তো পার্বতী পুত্র কার্তিকও ছিল, কিন্তু তার স্বভাব কি ছিল সেটা কি জানো? না, তুমি আমার মা। তাই কার্তিকের স্বভাব কেমন ছিল সেটা তোমার কাছে ব্যাখ্যা করার মতন আমাদের সম্পর্ক নয়। মেয়ের সাধের অনুষ্ঠানে মা একটি সরু সোনার চেন বের করে মেয়ের হাতে দিয়ে বলে, আমি জানি তোরা অনেক বড় লোক, কিন্তু গরিব মা বাবার এই সামান্য উপহারটুকু আজকের দিনে মনের আনন্দে মেনে নিলে আমাদের থেকে কেউ বেশি খুশি হবে না। মায়ের হাত থেকে সোনার চেনটা নিয়ে নিজের গলায় পরে বলে, এমন করে বলো না মা, আমি তো তোমাদের সন্তান, তোমাদের আর্থিক পরিস্থিতি আমার অজানা নয়। এই সামান্য উপহারটুকু সংগ্রহ করতে তোমাদের যে কতটা কষ্ট হয়েছে সেটা আমি বুঝি মা, তাই তোমার দেওয়া আশীর্বাদ আমি সবসময় মনে রাখবো। ততক্ষণে বাড়িতে অতিথিদের সমাগম শুরু হয়ে গেছিল। মধুচন্দার পিসি শাশুড়ি এবং মালবিকাও এসে পৌঁছেছিল। আরও অনেকেই এসে পৌঁছেছিল যাদের সাথে তার পরিচিতি ছিল না। নিচের বড় হল ঘরে সাধের ব্যবস্থা করা হয়েছিল। পিসি শাশুড়ি ততক্ষণে ডেকে নেওয়ার সমস্ত আয়োজনের পরে নিচের বড় হল ঘরে সব কিছুই ব্যবস্থা করা হয়েছিল। হল ঘরের মাঝে একটি সিংহাসনে বাড়ির বউরানী এসে বসতেই সকলের নজর সেদিকেই আটকে যায়। আজ মধুছন্দার বেশভূষায় ছিল বহুমূল্য বেনারসি শাড়ির সাথে শরীর ভর্তি নানা প্রকার অলঙ্কারে সজ্জিত হওয়াতে মনে হচ্ছিল কোনো রাজ পরিবারের সম্রাজ্ঞী। সাধের অনুষ্ঠান যদি কেবলমাত্র মেয়েলি, তবুও সেই সময় শ্বশুরমশাইকে হুইল চেয়ারে আসতে অনুরোধ করেছিল বাড়ির বউরানী। নিজের পাশে বৃদ্ধ শ্বশুর মশাইকে বসিয়ে অতিথিগণের উদ্দেশ্যে বলে ওঠে, আজ যে মানুষটির জন্য এমন দিনে সকলে উপস্থিত হয়েছেন তার কৃতিত্ব কিন্তু সব থেকে বেশি। তাই এমন অনুষ্ঠানের দিন আমার পিতৃতুল্য শ্বশুর মশাইকে এখানে না এনে পারলাম না। এমন দিনে ওনার আশীর্বাদ আমার কাছে সব থেকে বড় আশীর্বাদ। ততক্ষণে কম্পিত স্বরে বলে ওঠেন বৃদ্ধ, আমার আশীর্বাদ তোমাকে যেদিন থেকে দেখেছিলাম সেদিন থেকেই থেকে গেছে। আমি যতদিন জীবিত থাকব আমার আন্তরিক আশীর্বাদ তোমাদেরকে ঘিরে থাকবে। দীর্ঘ অনেক বছর পরে এই মহলে সন্তানের আবির্ভাবের ছায়াতে আমার মতো খুশি আর কেউ নয়। তারপরে এসে একে একে বাড়ির বউরানীকে নিজেদের সাধ্যমতো আশীর্বাদ দিতে শুরু করে। প্রথমে পিসি শাশুড়ি দুজোড়া সোনার বালা হাতে পরিয়ে দিয়ে ধান দুর্ব চন্দনের সাথে আশীর্বাদ করে বলেন, এই মৃতপ্রায় সংসারে তোমার মতো নারী এসে পৌঁছাতে পুনরায় আবার জীবিত হয়ে উঠেছে। এই সংসারকে নিজের শক্ত হাতের মুঠোয় ধরে এটাই প্রমাণ করে দিয়েছ তুমি একমাত্র উত্তরাধিকারিণী এই পরিবারের। তোমার আগত সন্তান যেন সুস্থ সবল জন্ম নেয়, এই প্রার্থনাই করি ঈশ্বরের কাছে। তারপরে মেয়ের মা বাবা আশীর্বাদ করেন একসাথে। পাশে দাঁড়িয়ে থাকা কাকা কাকিমার আশীর্বাদের পরে অন্য উপস্থিত অতিথিগণ একে একে এসে আশীর্বাদ করে যায় মহলের বউরানীকে। কিছুটা দূরে দাঁড়িয়ে সবকিছুই নজরে রেখেছিল বিনয়। তার সাথে এই অনুষ্ঠানের সমস্ত চিত্র নিজের ক্যামেরায় বন্দি করে যাচ্ছিল সকলের অজান্তে। একসময় সাধের অনুষ্ঠান শেষ হলেই সকলকে খাবারের জন্য আহ্বান জানায় বিনয়। ততক্ষণে বাড়ির বউরানীকে তার নিজের কক্ষে পৌঁছে দিয়ে আসে মালবিকা। অপরাহ্নের পরে আগত অতিথিগণ বিদায় নেওয়ার সময় যখন বাপের বাড়ির সবাই বিদায় নেওয়ার জন্য উপস্থিত হয় মেয়ের নিকটে, তখন মাকে জড়িয়ে ধরে মেয়ে বলে ওঠে, মা, তোমার কাছে একটা আবদার করছি, আর সেটা হলো যতদিন সন্তান প্রসব না হয়ে যায় ততদিন তুমি আমার কাছেই থাকো। তবে যদি সম্ভব হয়, আমি তোমাকে জোর করছি না, কিন্তু তুমি তো বোঝো এই বাড়িতে আমি ছাড়া আর দ্বিতীয় কোনো স্ত্রীলোক নেই। যারা আছেন সবাই কাজকর্মের জন্য। এমন অবস্থায় তোমাকে পাশে পাওয়াটা আমার কাছে সৌভাগ্য হয়ে দাঁড়াবে। কিছুটা দূরে দাঁড়িয়ে থেকে বাবা বলে ওঠেন, হ্যাঁ, আমিও সেটাই ভাবছিলাম। তুই আবদার করেছিস, প্রথমবার সেটা রাখতেই হবে। তাই আজ থেকে তোর মা তোর পাশেই থাকবে সন্তান হওয়া পর্যন্ত, এবং সন্তান কিছুটা বড় হয়ে যাওয়া পর্যন্ত তোর মা পাশে থাকবে তোর। তুই চিন্তা করিস না মা, তুই ভালো থাকলে আমরাও ভালো থাকবো। এটা মনে রাখিস, সন্তান বিমুখ হতে পারে, কিন্তু পিতামাতা কোনোদিনও সন্তানের থেকে বিমুখ হয় না, হতে পারে না। সেদিন আমার সিদ্ধান্ত তোর কাছে বৈষম্য লেগেছিল, কিন্তু ভবিষ্যতে চিন্তা করে আমাকে সে সিদ্ধান্ত নিতে হয়েছিল। আজ দেখ
তোকে ভালো থাকতে দেখে আমাদের মন কতটা প্রসন্ন হয়ে উঠেছে সেটা তোকে বোঝাতে পারবো না। তুই ভালো থাকলে আমরাও যে ভালো থাকবো, এটা যেদিন তুই মা হবি সেদিন একটু একটু করে বুঝতে পারবি। সেদিনের পরে মেয়ের কাছে মা থেকে গেছিল। মাকে পাশে পেয়ে অনেকটাই নিশ্চিন্ত হয়েছিল মধুছন্দা। প্রসবের দিন ক্রমশ এগিয়ে আসছিল, ততই নিজের শরীরের ভেতরের সন্তানের উপস্থিতি ক্রমশ প্রকট হয়ে উঠছিল। মনের ভিতরে কিছুটা হলেও ভয়ের সঞ্চার হতে শুরু করে, তবে পাশে স্বামীকে পেয়ে অনেকটাই সাহস সঞ্চয় করতে পেরেছিল। এদিকে মা বুঝিয়েছিল, দেখ, প্রসবের সময় কিছুটা হলেও অসম্ভব যন্ত্রণার সম্মুখীন হতে হয়। নারীর দ্বিতীয় জন্ম হয় প্রসবের পরে, তবে অস্ত্রোপচার করে সন্তান ভূমিষ্ঠ হওয়ার থেকে যদি কষ্ট সহ্য করে প্রাকৃতিকভাবে সন্তান প্রসব করতে পারিস তবে সারা জীবন সুস্থ থাকবি। তবে তার জন্য মনের সাহস দরকার। আমরাও প্রাকৃতিকভাবে সন্তান প্রসব করে এসেছি, তাই তোকে আমার এই পরামর্শ। মায়ের থেকে প্রসবের সম্বন্ধে নানা রকম বিষয়গুলো জেনে নেওয়ার পরে কিছুটা হলেও মনের ভয়ের উপরে জয় করতে পারে মধুছন্দা। অবশেষে একদিন দুপুরের পরে প্রসব যন্ত্রণা উঠতেই বৌরানীকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আগে থেকে সবকিছু ব্যবস্থা করা ছিল। বৌরানীর জন্য হাসপাতালে সর্বোচ্চ কেবিনটি দেওয়া হয়। পাশে সর্বক্ষণের জন্য মাকে পায় মধুছন্দা। এই সংবাদ পৌঁছে গেছিল বিনয়ের কাছে। সবকিছু ফেলে দৌড়ে এসেছিল হাসপাতালে। এদিকে সংবাদ পৌঁছে গেছিল বাপের বাড়িতে, তারাও এসে উপস্থিত হয়েছিল হাসপাতালে। প্রসবের সময় ডাক্তারকে মধুছন্দা নিজেই জানিয়েছিল সে প্রাকৃতিকভাবে প্রসব করতে ইচ্ছুক, সেই মতোই যেন ব্যবস্থা করা হয়। তাছাড়া প্রসবের সময় তার মাকে যেন তার সাথেই রাখা হয়। হাসপাতালে ডাক্তারেরা মেনে নিয়েছিল, তাদের কাছে উপায় ছিল না। বিনয়ের মতো জমিদার পরিবারের বৌরানীর কথা বলে কথা, তার ইচ্ছাটাই মেনে নিতে হবে, তাই সেই মতোই ব্যবস্থা করেছিল। সন্ধ্যার পূর্বেই প্রসবের অসম্ভব যন্ত্রণায় কাতর হয়ে উঠেছিল মধুছন্দা। অবশ্য মা পাশে থাকাতে অনেকটাই সাহস সঞ্চয় করতে পেরেছিল। সাথে ছিল অভিজ্ঞ ডাক্তার এবং নার্স। তারাও চেষ্টা করে গেছিল বিভিন্ন রকম উপায় কষ্ট লাঘব করতে। বিনয়ের সাথে বাপের বাড়ি মানুষজন অপারেশন থিয়েটারের বাইরে অপেক্ষারত ছিল। বিনয় কিছুতেই নিজের উপরে ধৈর্য রাখতে পারছিল না, ক্রমাগত পায়চারি করে গেছিল অপারেশন থিয়েটারের বাইরে। ঠিক এমন সময় অপারেশন থিয়েটারের ভিতর থেকে অত্যন্ত ক্ষীণ শব্দে নবজাত শিশুর আওয়াজ ভেসে আসতেই সেখানে উপস্থিত থাকা সকলেই হাত জোড় করে ঈশ্বরের প্রতি প্রার্থনা শুরু করে। তার কিছুক্ষণ পরেই নার্স হাসি মুখে অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে আসতেই বিনয়ের সামনে পৌঁছে অধীর উৎকণ্ঠায় বলে ওঠে, কিছু সংবাদ। ততক্ষণে নার্স আনন্দিত হয়ে বলে ওঠে, অভিনন্দনের সাথে অসংখ্য শুভেচ্ছা জানাই, আপনার পুত্র সন্তান এসেছে। ততক্ষণে ততোধিক উৎকণ্ঠিত হয়ে বিনয় জিজ্ঞাসা করে বসে, মায়ের সাথে সন্তানের পরিস্থিতি কেমন? নার্স তেমনভাবে হাসি মুখে বলে, মা এবং সন্তান উভয়ই সুস্থ আছে। কিছুক্ষণ অপেক্ষা করুন, নবজাত শিশুকে আপনাদের সম্মুখে নিয়ে আসার ব্যবস্থা করছি। সেখানে প্রস্তুত সকলে ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে খুশি হয়ে ওঠে। সবার থেকে খুশি বেশি হয় বিনয়। মনে মনে প্রসন্ন হয়ে ওঠে, ভাবে তার প্রিয়তমা স্ত্রী তাকে যে অমূল্য উপহার দিয়েছে আজকে, তার প্রতিদান সারা জীবনেও দেওয়া তার পক্ষে অসম্ভব। এখন প্রতীক্ষা করতে হবে একবার হলেও তার প্রিয়তমাকে চাক্ষুষ দেখার জন্য। সে কেমন পরিস্থিতিতে আছে সেটা না জানা পর্যন্ত ধৈর্য ধরে রাখার তার পক্ষে অসম্ভব। এমন ভাবতে ভাবতে নার্স একটি ট্রেতে নবজাত শিশুটিকে নিয়ে আসে সকলের সামনে। নিজের সন্তানকে সামনে দেখে বিনয়ের চোখ দুটি সজল হয়ে ওঠে। চোখের জল মুছে নার্সকে কিছু টাকা উপহার দিয়ে বলে, আমি কি একবার আমার স্ত্রীর সাথে দেখা করতে পারি? সম্ভব হলে সেই ব্যবস্থাটা করে দিন। আমি ধৈর্য ধরে রাখতে পারছি না তাকে না দেখা পর্যন্ত। নবজাত শিশুটিকে দেখে সকলেই খুশি হয়ে উঠেছিল। অত্যন্ত গৌরবর্ণ নবজাত শিশুটির মাথায় ছিল ঘন চুল। তার চোখ দুটো তখন হালকা করে খুলছিল, সেটা দেখে সকলেই খুশি হয়ে ওঠে। মনে মনে ভাবে, এমন সুন্দর মায়ের এমন সন্তান হওয়ারই ছিল। মেয়ের বাবা নবজাত শিশুটিকে দেখে দু চোখের অশ্রু ধরে রাখতে পারেননি। সেইভাবে দুহাত জড়ো করে অদৃশ্য ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে গেছিল। কিছুক্ষণ পরে নার্স এসে বিনয়কে বলে, এখন আপনি পেশেন্টের নিকটে যেতে পারেন। শিশুটিকে তার পাশেই দিয়ে দেওয়া হয়েছে পরিশ্রুত করে। নার্সের অনুমতিতে বিনয় এক প্রকার দ্রুত অপারেশন থিয়েটারে পৌঁছে যায়। সেখানে তখন নিজের স্ত্রীকে সুস্থ দেখে আপ্লুত হয়ে পাশে বসে মাথায় হাত বুলিয়ে বলে, আপনি সুস্থ আছেন এবং আপনার সন্তান যথেষ্ট সুস্থ এবং সবল ভূমিষ্ঠ হওয়াতে আমার থেকে বড় খুশি আর কেউ নেই এই মুহূর্তে। আপনি যে অমূল্য উপহার আমাকে দিলেন
তার প্রতিদান হিসেবে সারা জীবনের প্রতিদান দেওয়া আমার পক্ষে সম্ভব হবে না। ততক্ষণে স্বামীর হাত দুটো নিজের হাতের মুঠোয় ধরে বলে ওঠে, এমন করে বলবেন না, এমন অমূল্য উপহার তো আপনার দান। আপনি না থাকলে আজ এমন মুহূর্তটা কোনোদিনও পেতাম না। হ্যাঁ, আমি 9 মাস সন্তানকে গর্ভে ধারণ করেছি, কিন্তু তার সমস্ত শ্রেয় আপনার দেওয়া। আপনার জন্যই এমন মুহূর্তে সাক্ষী হতে পেরেছি, আপনার জন্যই আমি মাতৃত্বের খুশি নিজের ভিতর পেয়েছি। আপনি না থাকলে কখনোই সম্ভব হতো না এমন দিনটি দেখা। সেদিন মধুছন্দাকে হাসপাতালে রাখা হয়েছিল। সারা রাত হাসপাতালের বাইরে জেগে বসেছিল তার স্বামী বিনয়। ওকে শ্বশুরমশাইকে আনন্দ সংবাদটা পৌঁছে দেওয়া হয়েছিল। কর্মকার মহলে আজ উৎসবে পরিণত হয়েছিল। শ্বশুরমশাই ততক্ষণে ঘোষণা করেন, বাড়িতে পুত্রবধূ যে মুহূর্তে সন্তান সহ প্রবেশ করবে সেই মুহূর্ত থেকে যেন আনন্দের উৎসব পালন করা হয়। বাড়ির মহিলা কর্মচারীদের উদ্দেশ্যে বলেছিল, বাড়ির বউরানী তার সন্তানকে নিয়ে যখন প্রবেশ করবে সেই মুহূর্ত থেকে শঙ্খধ্বনির সাথে উলুধ্বনিতে যেন সমস্ত মহল কেঁপে ওঠে। এছাড়া তাদের গাড়ি গ্রামে প্রবেশ করার সময় গাড়ির সামনে যেন ব্যান্ড পার্টি বাজনা বাজিয়ে মহল পর্যন্ত নিয়ে আসে। এমনটাই আমার আদেশ যেন পালন হয়। শ্যাম এবং গোমস্তা নবকুমারের নিকটে পৌঁছে গেছিল বাড়ির বড় কর্তার আদেশ। তারাও সেই মতোই আয়োজন করতে ব্যস্ত হয়ে উঠেছিল। পরের দিন প্রভাত থেকেই কর্মচারীদের গতিবিধি বৃদ্ধি পেয়েছিল চোখে দেখার মতো। বাড়ির প্রবেশদ্বার থেকে বৌরানীর প্রবেশ কক্ষ পর্যন্ত দুদিকেই ফুলের মালাতে ভরে দেওয়া হয়। তার হেঁটে যাওয়ার পথে রাশি রাশি ফুলের পাখুড়ির চাদর বিছিয়ে রাখা হয়। সন্ধ্যার পরেই পুরো মহলের ভিতরও বাহির আলোকিত করার ব্যবস্থা করা হয়। এমন সব আদেশ দিয়েছিলেন বাড়ির বড় কর্তা। সারা রাত হাসপাতালে থাকার পরে সকালে বাড়ি ফিরে কিছুক্ষণের মধ্যে নিজেকে পরিশ্রুত করে বাবার নিকটে পৌঁছে বলে, একটু পরে হাসপাতালে যেতে হবে। আজকে তোমার বংশধরকে সাথে নিয়ে বৌমা বাড়ি ফিরবে। অবশ্যই এতক্ষণে তুমি সংবাদ পেয়ে গেছো। আমি জানি। ছেলে থামতেই বাবা বলে ওঠেন, হ্যাঁ, গতকাল প্রসবের পরেই আমি সব কিছু জেনেছি। তারপরেই মনের আনন্দে বৌমার বাড়িতে আসার উদ্দেশ্য নিয়ে অনেক কিছুই আয়োজন করতে আদেশ করেছি। অবশ্য তোমার সেসবে চিন্তার আবশ্যকতা নেই, ওগুলো আমি দেখে নেব। বৌমা এবং নবজাত শিশুটিকে নিয়ে হাসপাতালে থেকে বেরোনোর পূর্বে আমাকে যেন সূচিত করা হয়, এটা যেন ভুলে যেও না। বিনয় যথা সময়ে হাসপাতালে পৌঁছে দেখে মায়ের পাশে নবজাত শিশু নিশ্চিন্তে ঘুমিয়ে। স্ত্রীর পাশে বসে বলে, ডাক্তার বলছেন কিছুক্ষণ পরেই হাসপাতাল থেকে ছেড়ে দেবেন, তবে কিছুদিনের জন্য একজন স্ত্রী রোগ বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে থাকতে হবে তোমাদের দুজনকেই। স্বামীর একটা হাত নিজের হাতের মুঠোয় ধরে বলে, আপনি মনে হয় সারা রাত হাসপাতালের বাইরে জেগে অপেক্ষা করেছেন। আপনার চোখ দুটি দেখে সেটাই বুঝতে পারছি। কেন সারা রাতে জেগেছিলেন, তাও আবার হাসপাতালের বাইরে? এমন করলে আপনার শরীর তো খারাপ হয়ে যাবে। আমি এদিকে কিছু না জেনে আরামে শুয়েছিলাম হাসপাতালের বিছানায়। স্ত্রীর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, কি করতাম তাহলে? আমার প্রিয়তমা সন্তান প্রসবের এমন ভয়ানক যন্ত্রণা সহ্য করার পরেও সুস্থ থাকবে এটা ভাবতে পারছিলাম না। তাই মনের ভিতরে নানা রকম দুশ্চিন্তায় উদয় হওয়াতে কাছাকাছি থাকতেই হয়েছিল। সেই নিয়ে চিন্তা করবেন না, আপনি এবং আপনার সন্তান ভালো আছে, এটাই আমার কাছে অতিরিক্ত পাওয়া। আপনি অপেক্ষা করুন আর কিছুটা সময়। আমি ততক্ষণে ডাক্তারের সাথে আলোচনা করে আসছি কতক্ষণে ছাড়ছে আপনাকে। হাসপাতাল থেকে বেরোনোর সময় সাথে ছিল মেয়ের মা। সেই হাসপাতালের বস্ত্র বদল করে বাড়ি থেকে আনা নতুন বস্ত্র পরিধানের পরে মেয়ের ঘন লম্বা চুলের গোছা নিজে বেঁধে দিয়ে যতটা সম্ভব মুখশ্রী স্বাভাবিক করার পরে কোলে নবজাত শিশুটিকে ধরে হাসপাতাল থেকে বেরিয়ে আসতেই বিনয়ের গাড়ি সেখানেই পায়। সেই গাড়িতে বিনয়ের সাথে স্ত্রীর সাথে নবজাত শিশু এবং শাশুড়িকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। গ্রামের প্রান্তে পৌঁছতেই সেখানে গিয়ে গাড়ি থমকে যায়। বিনয়ের সাথে বউরানীও অবাক হয়ে যায় যখন দেখে গাড়ির সামনে ব্যান্ড বাজা বাজিয়ে ব্যান্ড পার্টি আগে আগে চলছে। আশ্চর্য হয় বিনয়। গাড়ি থেকে নামতেই শ্যামকাকাকে সামনে দেখে জিজ্ঞেস করতেই যায়। ততক্ষণে শ্যামকাকা বলে, এইসবের আদেশ দিয়েছেন বড় কর্তা, ওনার আদেশ মতোই এমন সব ব্যবস্থা হচ্ছে। আপনি গাড়িতে গিয়ে বসুন, কিছুক্ষণে গাড়ি মহলে পৌঁছে যাবে। বেশ কিছুক্ষণ ধরে গাড়ি ধীর গতিতে এগিয়ে চলে। সামনে ব্যান্ড বাজা বাজতে বাজতে সাথে চলে গ্রামবাসী। ব্যান্ড পার্টির আওয়াজে সমস্ত গ্রামের মানুষজন বাড়ি থেকে বেরিয়ে আসে। তারাও বুঝতে পারে মহলের বৌরানী তাদের বংশধরকে নিয়ে মহলে প্রবেশ করতে চলেছেন। অতি উৎসাহের সাথে তাদের মধ্যে অনেকেই গাড়ির পেছনে পেছনে এসে পৌঁছেছিল মহলে। সেখানে পৌঁছে আর একবার অবাক হওয়ার পালা ছিল তাদের।
মহলে গাড়ি এসে থামতেই একসাথে অসংখ্য মহিলা নতুন বস্ত্র পরিধান করে হাতে শঙ্খ নিয়ে সুর তালে বাজিয়ে চলেছিল শঙ্খের ধ্বনি। সেই পবিত্র শঙ্খের ধ্বনির সাথে উলুধ্বনিতে সম্পূর্ণ মহল গুঞ্জে ওঠে। তার মধ্যেই মহলের বউরানী গাড়ি থেকে নামতেই দেখে তাদের চলার পথে ফুলের কার্পেট বিছানো। গাড়ি থেকে নেমে আসতেই মায়ের কোলে নবজাত শিশুর উপরে পুষ্প বৃষ্টি হতে শুরু করে। তার সাথে শঙ্খধ্বনি এবং উলুধ্বনিও পরিবেশটাকে মোহময় করে তোলার মাঝে এগিয়ে যেতেই মহলের প্রবেশপথে শ্বশুরমশাইকে অধীর আগ্রহে হুইল চেয়ারে বসে অপেক্ষারত দেখে থমকে যায় মহলের বউরানী পদযুগল। নিকটে পৌঁছে প্রণাম করতে যেতেই বাধা দিয়ে তিনি বলেন, এই দিনটি দেখার জন্য চোখের জল প্রায় শুকিয়ে গেছিল। ততক্ষণে মেয়ের মা ইশারা করে নবজাত শিশুটিকে তার শ্বশুর মশাইয়ের কোলে দেওয়ার জন্য। মায়ের ইশারা বুঝে শিশুকে ওনার কোলে রাখতেই কেঁদে উঠলেন তিনি। শিশুটির মাথায় আশীর্বাদের মুদ্রায় হাত রেখে বলে ওঠেন, বৌমা, তুমি যে উপহার দিয়েছ আমাকে, এর সমতুল্য কোনো উপহার হতেই পারে না। আমার পরবর্তী বংশধর আজ মহলে পা রেখেছে। সে খুশির মুহূর্তে আমি ঘোষণা করছি, দুদিন ধরে সমস্ত গ্রামবাসী মহলে এসে খেয়ে যাওয়ার সময় আমার বংশধরকে আশীর্বাদ দিয়ে যাবেন। নবজাত শিশুটিকে কোলে নিয়ে পাশে রাখা একটি থলি থেকে ছোট্ট একটি সোনার চেন শিশুর গলায় পরিয়ে দিয়ে থলি থেকে একটি পুরনো কালের সীতাহার বৌমার দিকে বাড়িয়ে দিয়ে বলে ওঠেন, নাতির মুখ দেখার সাথে শিশুর জননীর জন্য এই তুচ্ছ উপহার বড় কর্তার থেকে। এমন সময় কয়েকজন মহলে প্রবেশ করে হাতে বড় বড় মিষ্টির হাড়ি নিয়ে। সেদিকে দৃষ্টি পড়তে শ্বশুরমশাই বলে ওঠেন, শ্যাম, এই সমস্ত মিষ্টান্ন মহলে যে উপস্থিত হবে তাদের জন্য সাথে সাথে গ্রামের প্রতিটি বাড়িতে যেন পৌঁছে যায় মিষ্টান্ন। কর্মকার পরিবারে বংশধরের আগমনের খুশিতে সকলের মিষ্টিমুখ করা আবশ্যক। নিজের সন্তানকে বুকের মাঝে জড়িয়ে ধরে উপরের দিকে যেতে যেতে মধুছন্দা নিজের সৌভাগ্যের বিষয়টা ভেবে আপ্লুত হয়ে উঠেছিল। কেবল মনের মধ্যে একটা কাঁটা খচখচ করে বিঁধে চলছিল। এতগুলো বছর নিজের মনের ভিতরে সাজিয়ে রাখা ধুমিল অবাস্তব স্বপ্নগুলো সাজিয়ে রেখেছিল, যেগুলোর কোনো পরিণতি ছিল না। এমন দিনটা দেখার জন্য তাকে এতগুলো বছর অপেক্ষা করতে হয়েছিল কেবল মনের বিড়ম্বনার কারণে। এতগুলি বছর সে নিজেও যন্ত্রণা পেয়েছে, তার সাথে বিনয়ের মতো স্বামীকেও যন্ত্রণা দিয়ে এসেছে।